আমায় বিয়ে করবে অর্জুন দা? অন্যার এমন প্রশ্নে রীতিমতো বিষম খেল অর্জুন। অথচ সামনে কিশোরী এক্কেবারে নির্বিকার নির্লিপ্ত, মুখে শরবতের চুমুকটা মাত্রই নিয়েছিল সে। সাথে সাথে তা ফু করে বেরিয়ে গেল অর্জুনের, যেয়ে পড়ল ঠিক অন্যার মুখে। বিষমের ঠেলায় কাশি উঠল, মাথায় 3-4 বার থাপ্পড় মারল। অথচ অন্না তাতে খুব একটা প্রতিক্রিয়া দেখালো না। নির্লিপ্ত চিত্তে মুখখানা মুছে ফেলল অর্জুন দা। কাঁচতে কাঁচতে বলল, মাথাটা কি গেছে নাকি? বিয়ে করবে কি না তাই বলো, এত প্রশ্ন কিসের? বয়স কত তোমার? এবার অন্না আঙ্গুলগুলো গুনল, অনেক ভেবেচিন্তে বলল, 15 বছর 8 মাস 3 দিন। অর্জুন কিছু সময় নির্বাক রইল, স্নায়ুকোষ অকেজো লাগছে। এই মেয়েটা পাগল জানা ছিল, কিন্তু এতটা উন্মাদ সেই প্রমাণ আজ পাচ্ছে। নিজেকে শান্ত করলো অর্জুন, দীর্ঘশ্বাস ফেলল বেশ কয়েকবার। এরপর আবার চাইল অন্যার উৎসুক মুখবিবরের দিকে। দৃষ্টি তীর্যক হলো। অনেক চিন্তা করে মুখ খেঁচিয়ে প্রশ্ন ছুড়ল, তা এই মতিভ্রম কেন? মা বলেছে এবার পরীক্ষা খারাপ হলে বিয়ে দিয়ে দিবে। অনেক ভাবলাম মায়ের কষ্ট করার দরকার নেই, বিয়েটা আমিই করে নিই। এই পড়াশোনা আমার আর ভালো লাগে না বুঝলে, কিন্তু ভালো পাত্রও দরকার। তুমি দেখতে খারাপ না, পড়ুয়াও বটে। তোমাকে বিয়ে করলে হিমুলেনে আলাদা ডাঁট হবে, তাই ঠিক করলাম তোমাকে বিয়ে করব। কি বলো, বিয়েটা করেই ফেলি? করবে আমাকে বিয়ে? এবার 32খানা দাঁত বের করলো অন্না। তার হাসি যেন ধরছেই না মুখে। অর্জুনের মুখ আবারও খিচিয়ে গেল, রি রি করতে করতে বলল, কানের নিচে যখন শটান করে পড়বে না, সোজা হয়ে যাবি, তখন এই বিয়ের ভাবনা জানলা দিয়ে পালাবে বুঝলি? অর্জুনের রুদ্রবাক্য হোলদোল হলো না অন্নার। দীর্ঘশ্বাস ফেললো, ঠোঁট উল্টালো, অতঃপর হতাশ গলা বলল, বিয়ে করবে না বললেই হয়? এত ভনিতার কি আছে বাপু? আমি মরে যাচ্ছি না তোমাকে বিয়ে করতে, শুধু দয়া হয়েছিল। ভেবেছিলাম সারা জীবন বিয়ে ছাড়া তার ছেঁড়া কাঙ্গাল হয়ে ঘুরবে, তাই একটু দয়া করে দেই এই বেচারার উপর, তাই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। শোনো অর্জুনদা, আমার ঠ্যায় পড়ে নি তোমার মতো হোদল কুতকুতেকে বিয়ে করব। আন্নার কথায় বেকুব বনে চেয়ে রইল অর্জুন। মস্তিষ্ক এবার সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। মুখখানা হা হলো। বলে কি এই 2 আঙ্গুলের মেয়ে? সে মানে অর্জুন সারা জীবন তার ছেঁড়া কাঙাল হয়ে ঘুরবে? এই মেয়ে কিনা তাকে দয়া করছে? ভাষাহীন হয়ে চেয়ে রইল অর্জুন। আন্না দীর্ঘশ্বাস ফেলল। তার বিয়ের ভাবনা জল ঢালা হয়েছে, তাই তাকে আবারও পড়াশোনার জীবনে ফিরতে হবে। কি জ্বালা! অর্জুন এখনও 15 বছরের কিশোরীর দিকে চেয়ে আছে। কে জানতো এই 15 বছরের মেয়ে 4 বছর পর তার সর্বস্ব হবে। অতীতের কথা মনে পড়তে হেসে উঠল অর্জুন। আন্না তখন ঘর গুছাচ্ছে। বিয়ের আজ 3 মাস হতে চলল। সেই পাক্কা অস্থিমজ্জা জ্বালানো কিশোরী এখন পাক্কা গৃহিণী বটে। অর্জুন মুগ্ধ হয় না তাকে দেখে, আর ভাবে কতটা মাতাল হয়ে যে কিশোরী একসময় তার মাথায় উঠে নৃত্য করত, তাকে এখন চোখে হারায় অর্জুন। অন্না ঘর পরিষ্কার করতে করতে বলে, শোনো, আজকে বাজার করতে হবে। মা বলেছে উনি ইলিশের পাতুরি রাঁধবেন। আচ্ছা, তুই আমাকে আর অর্জুনদা বলিস না কেন? অর্জুনের প্রশ্নে তার দিকে চাইল, মিষ্টি এসে বলল, বরকে দা বলতে যাব কেন? আগে দাদার বন্ধু ছিলে তাই সম্মান দিতাম, এখন তো সম্মানের বালাই নেই। তাহলে বলছিস তুই আমাকে সম্মান দেওয়া ছেড়ে দিছিস? জি আজ্ঞে। অবিলম্বে হাসি প্রসারিত করে উত্তর দিল আন্না। এবার উঠে দাঁড়ালো অর্জুন। আন্না বুঝলো এবার তার আর নিস্তার নেই। সেও কম যায় না। অর্জুন কাছে আসার পূর্বে এক ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। যাবার সময় বলল, চন্দার থেকে বাজারে ব্যাগ নিয়ে নিও। পালাচ্ছিস পালা, ব্যাগ পেলে কিন্তু ছাড় হবে না বলে দিচ্ছি। সে গুড়ে বালি বড়াই বুলো আঙ্গুল দেখিয়ে পালালো আন্না। অর্জুন হাসলো। এখন আর মেয়েটার পাগলামিতে রাগ আসে না, বিরক্ত আসে না, কারণ সে জানে তার শিউলিটা এমনই। আজ শেষ টাইমে রেজাল্ট দিবে নিখিলের। তার যে আর তর সইছে না। রেজাল্ট নিয়ে দিলেই কেল্লাফতে। একটা চাকরি ইন্টারভিউ দেওয়া শেষ। এখন কেবল সৌদামিনীর বাসায় প্রস্তাব নিয়ে যাবার অপেক্ষা। বহু উল্লাসে নিখিলেশবাবু দাঁড়ালেন নোটিশ বোর্ডের সম্মুখে। সাথে সাথে হাসি খসে গেল। বিশাল বড় এবং মোটা অক্ষরে নিজের নামের পাশে 2টো সাবজেক্ট ফেল ঝুলছে। গ্রাজুয়েশন না হলে তো চাকরি হবে না, সৌদামিনীর বাবা বিয়ে দিবে না। এখন কি হবে তার গন্তব্য? এর মাঝে সৌদামিনীর ফোন এলো তার ফোনে। অনেক সময় নিয়ে ফোনটি ধরল নিখিল। ওপাশ থেকে থমথমে স্বর শোনা গেল, কোথায় আছো তুমি? একটা খবর আছে, কাণ্ড হয়েছে। বাজারে ব্যাগ হাতে অর্জুন চলল বাজারে। পৌষ হিমসকালে বাজার। বাজারে ব্যাগ নয়ে বের হবার ইচ্ছে না থাকলেও বউয়ের কথা অমান্য করতে পারল না। বাগানের ছোট ঘাসে শিশির ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। সেই ভেজা ঘাস পেরিয়ে বাড়ির ক্যাচক্যাচে দেখা হলো দেবব্রতর সাথে। তার মুখখানা লম্বাটে হয়ে ঝুলে আছে। হতাশা যেন তাকে দত্তক নিয়েছে এমন একটা ভাব।
অর্জুন অবাক স্বরে বলল, কিরে এমন লটকানো মুখে নিয়ে কই দিয়ে আসলি? থাকো তো, শালা ছোট পরিবারে আমার জ্বালা তুমি কি বুঝবে? বউকে একটু আদর করতে গেলে 10টা মানুষের পারমিশন নিতে হয়। দেবব্রতের প্রশ্ন অর্জুন বিকারহীন কণ্ঠে শুধালো, কি হয়েছে? সেটা তোমার বউকে শুধাও গে। কেন? আমার বউ তোর কোন পাকা ধানে মই দিয়েছে? খুব প্ল্যান প্রোগ্রাম করে হানিমুনের জন্য সাজেকের ব্যবস্থা করছি, অমনি তোমার বউ এসে কাঠি করলো, বলে দিল দাদা ভাই আমাদেরও নিয়ে চল। ব্যাস, আমার বউ তাল মেলালো, অমনি আমার হানিমুন এখন সবামায় হানিমুন হয়ে গেল। গোষ্ঠীশুদ্ধ মানুষের টিকিট কেটে এনেছি, সাথে তুইও তো ফ্রি। দেবব্রতের রাগের কারণ আবিষ্কারে খুব হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না অর্জুন, কারণ এই বুদ্ধিটা তারই দাও। দেবব্রত তো জানে না এই সমবায় হানিমুন অতি শীঘ্রই হিমুলেন হানিমুনে পরিণত হচ্ছে, কারণ রবিন ভাই বলেছে যাবো যখন সবাই একসাথে ঘুরে আসা যাক, হানিমুন করার জন্য তো বয়স পড়ে আছে। অর্জুন কিছুটা সান্ত্বনা দিয়ে বলে, থাক থাক আর মুখ ঝুলাস না, বউকে আদর করবি তো আমি ব্যবস্থা করে দিব। আমার বউকে 10টার পর ঘর থেকে বের হতে দিব না, আর আমার মা কাকিমা তারা বুড়ো হাড় এমনিতেই পাহাড় উঠলে 10টায় ঝিমে যাবে, তুই চিন্তা নিস না। বলা সোজা, যাও না তুমি হানিমুনে, আমিও পঙ্গপাল নিয়ে হাজির হব, দেখবে কেমন লাগে। বলে হনহন করিয়ে দ্রুত পা চালিয়ে ভেতরে চলে গেল দেবব্রত। অর্জুন দীর্ঘশ্বাস ফেলল, যুব সমাজে ভরা নেই, সত্যি হাজির হতে পারে। চায়ের কেতলি সরুনালা দিয়ে কুণ্ডলি পাকিয়ে ধোয়া বেরোচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে উনুন, সেই উনুনের তাপে হাত শিখছে যুব সমাজ। মোটা শালেও শীত মানছে না, যুব হাড্ডি যেন শীতের প্রকোপে কাঁপছে। এর মাঝে ধপ করে এসে বসলো নিখিল, তার মুখ ঝুলে আছে, যেটা দেখে যুব সমাজ আটজোড়া চোখ তার উপর নির্বৃত্ত হলো। শামীম গরম চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে বলল, কী রে, খিস খাইছিস কেন? আমার মনে হয় আর বিয়ে করা হবে না শামীম ভাই। নিখিল বিষণ্ণ উদাসীন কণ্ঠ সাথে সাথে সবার হাত থামিয়ে দিল। রতন ভাই উকি দিল, কান তার খাড়া। অর্জুন উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কি হয়েছে? আমার অনার্সের রেজাল্ট দিছে, 2টো সাবজেক্ট ফেল। হায় হায়, এখন এখন হায় হায় বলার সময় আসেনি। রেজাল্টের মাঝেই দামিনীর ফোন, জরুরি তলব, বিশেষ ঘটনা। আমি ভাবলাম বিয়ে টিয়ের কোনো ব্যাপার কি না, বিয়ে ঠিক হলো নাকি। হায় হায়, এখন টেনশন। দাঁড়া, তুই টেনশন নিস না, সিদ্ধার্থর সাথে ছবিটা আছে, পাত্রপক্ষকে পাঠিয়ে দিব, যে সিদ্ধার্থকে পেটাবে। না না, এটা হয় না। তাহলে? উৎসুক জনতা নিখিলের উত্তরে অপেক্ষা। নিখিল হতাশ গলা বলল, আমাদের কলেজে পার্ট টাইম শিক্ষিকা হিসেবে দামিনীর চাকরি হয়ে গেছে, প্রেমিকা থেকে এখন দিদিমণি বলতে হবে। এখন বলা হায় হায় এখন। নিখিলের কথায় অট্টহাসি দমকে উঠল। শামীম তো বলে উঠল, আগে তো এমনি শাসনে রাখতো, এখন সুযোগ পেলে বলবে যাও বাহিরে কান ধরে দাঁড়াও। দেব কোনো মতো হাসি চাপিয়ে বলল, তোর জন্য আসলেই কষ্ট লাগছে, পাসটা হয়ে গেলে দিদিমণি বলতে হতো না। তা জানিস যে 2টো বিষয়ে ঝুলে গেছিস? সেখানে তো কবি নীরব, ও এত আনন্দিত ছিল যে বলতেই পারিনি। তা এই নিয়ে কবার বুঝলি? 2বার। মুখ ঝুলিয়ে উত্তর দিল নিখিল। অর্জুন স্বাভাবিক স্বরে বলল, বেশি না, আর কয়েকবার, তারপরই তুই। তবে জীবন তো আদু ভাই, সবাইকে বলবি আমার বউ এখানকার ম্যাডাম। মজা করো না অর্জুনদা, ব্যর্থ প্রেমিকের অভিশাপ লাগবে। কিন্তু যুব সমাজের মজা যেন থামল না। এর মধ্যে এসে বসলেন যুব সমাজের প্রধান রবিন ভাই। তার অবস্থা আরও শোচনীয়। উস্কো খুস্কো চুল, স্ত্রীহীন কুচকানো শার্ট, ভেতরের মোটা হাতের গেঞ্জিটা উল্টে পড়েছে, চোখ লাল, নির্ঘুম রাত কাটায়, মুখখানা কেমন বসা বসা, চিন্তিত বিবর্ষ মুখেরই তো জানান দিচ্ছে কেস জন্ডিস। অর্জুন রয়েছে শুধালো, রবিন ভাই, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি, থমথমে গম্ভীর স্বরে জানালো রবিন। সবাই মুখ চাওয়াচাই শুরু করলো। রবিন গম্ভীর, ভাই বেশ ক্ষতিকারণ। দেবব্রত গলা খাঁকড়ি দিয়ে শুধুলো, কি? সকলে উৎকণ্ঠতা পরিসমাপ্তি হলো, কিন্তু পরিবেশ একেবারে থমকে গেল যখন রবিন বলল, আমি তানির সাথে সম্পর্কের ইতি টানব। রবিন ভাইয়ের কথায় বজ্রঘাতের মতো আলোড়ন তৈরি করলো যুব সমাজের মাঝে। মুহূর্তের মাঝে শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা ঘিরে চায়ের দোকানে প্রতিটি মানুষের কৌতূহল নয়ন রবিন ভাইকে ঘিরে, অথচ রবিন ভাই বিকারহীন। তিনি স্থির চিত্রে বসে আছেন, তার কণ্ঠ বেশ শান্ত। রতন ভাইয়ের হাত থেকে চামচ পড়ে গেল। এই ঝঙ্কার চিরল চিরন্তন। অর্জুন উৎকণ্ঠিত হয়ে শুধালো, পাগল হয়ে গেছে নাকি? এই ভিমৃতে জাগলো কেন এই বয়সে? রবিন ভাই শান্ত স্বরে রতন ভাইকে বলল, 1 গ্লাস গরম দুধ দাও তো। রতন ভাই, হালকা চিনি দিও, আর একটা ক্রিম রোল দাও, দুপুরে খাওয়া হয়নি। দেবব্রত বিরক্ত হলো, অধৈর্য হয়ে উঠল, তুমি এখন ক্রিম রোল ঠুসবে? আগে বলো একটু আগের কথাটার মানে কি? এবার শান্ত দৃষ্টিতে চাইলেন রবিন ভাই।
খুব শান্ত তার চাহনি। খুব ধীরে সুস্থে বললেন, আমি এই প্রেমিকার সম্পর্ক আর টানবো না। প্রেমিক জীবনটা একঘেয়ে হয়ে গেছে, কেমন শীতের বিষণ্ণ দুপুর। তাই আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি, এই প্রেমিক জীবন ইতি টানবো। রতন ভাই হাত থেকে আবারও চামচ পড়ে গেল। রবিন ভাই তাতে বিরক্ত হয়ে শুধালো, আজ এত চামচ ফেলছো কেন রতন ভাই? একটু ভালো করে ধরো জিনিসগুলো। আর তুমি যে মাথায় বোম ফেলছো তার বেলা, তার এই সিদ্ধান্তের কারণ কি? নিখিল ক্ষিপ্র প্রশ্নে উত্তরটা রবিন ভাইয়ের সাথে সাথে দিলেন না। আগে একটু সময় নিয়ে ক্রিম রোলটা খেলেন, এরপর ফু দিয়ে গরম দুধটুকু খেলেন, এরপর মুখ বুঝলেন টিস্যু দিয়ে। এদিকে যুব সমাজের ক্ষুদ্র চাহনি তাতে নির্বন্ধ। শামীম, দেবব্রত, অর্জুন, প্রতীক, নিখিল, সানিদ, প্রশ্ন এবং দৃষ্টি সবই উপেক্ষা করল রবিন ভাই। তারপর শান্তচিত্তে বলল, আমি ত্যক্ত বিরক্ত, তানি প্রেমিকা হবার যোগ্য নয়, তাই আমি এই সম্পর্কের ইতি টানবো। এটা কি কোনো রচনা নাকি যে ইতি টানবে? সমস্যা হতেই পারে, তাই বলে তুমি তানিয়াপুকে ছেড়ে দিবে? এটা তোমার থেকে আশা করিনি রবিন ভাই। নিখিল উত্তেজিত হওয়ার যথার্থ, যুব সমাজে বেশ উত্তেজিত। রবিন ভাই ও তানিয়াপুর সম্পর্ক আজকের নয়, বছর গড়িয়েছে। রবিন ভাইও এই সম্পর্ক কখনো হেলাফেলা করেনি, বরং সে তানিয়াপুর জন্য একরকম উন্মাদ। তাহলে আজ কি হলো? এমন উদ্ভট আচরণ মোটেই কাম্য না কারো। প্রশ্নের উত্তরস্বরূপ মাথায় রবিন ভাই থমথমে কণ্ঠে বলল, তোমার প্রেমিকা যদি এমন উদাসীন হতো, তুমি বুঝতে আরও গুরুত্ব না পাওয়ার যন্ত্রণা। একটা মানুষের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য রাত রাত জেগে থাকা, তার একটু দেখা পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকাটা যে কতটা অসহনীয়তা তা তুমি তা জানো না নিখিল। আর আমি বলছি না আমি তাকে ছেড়ে দেব, শুধু এই সম্পর্কটায় বিরক্ত এসেছে যে প্রেম ব্যতীত আমাদের আরও একটা সম্পর্ক আছে, ভুলে যাস না। কিন্তু তাই বলে আমার সিদ্ধান্ত ফাইনাল। যুব সমাজের মুখ চাওয়াচাই করলো। এখানে ঠিক কী বলা উচিত তাদের জানা নেই, তবে এটুকু নিশ্চিত, হিমুলিনের ঝড় আসতে চলেছে। রবিন ভাই কথা বাড়ালেন না, দুধের টাকা খাতায় তুলতে বললেন রতন ভাইকে, তারপর ক্লান্ত পায়ে বেরিয়ে গেলেন। অর্জুন দেবব্রতকে ফিসফিসিয়ে বলল, টিকিটগুলো ফেরত দেবার ব্যবস্থা কর, আর হচ্ছে না তোর হানিমুন। সে কি জানি না ভেবেছ এই জন্য এখন টাকা ফেরত দিলেই হয়? দেবব্রত মিয়ে যাওয়ার স্বরে উত্তর দিল, শীতের প্রকোপ বেড়েছে, চায়ের স্বাদ বিষাদ লাগছে। নিখিলের বিষণ্ণ মন আরও মিইয়ে গেল। হেলে দিল নিজ ঘরে প্রবেশ করতে দেব মুখ ভ্যাংচালো। তার বিছানার তার বউ আর বোন পেঁয়াজু খাচ্ছে আর গল্প করছে। দেবব্রত দীর্ঘশ্বাস ফেলল। এতকাল চাইতো তার বউ এবং বোনের সম্পর্ক যেন বাল হয়, কিন্তু ননদ বৌদি বান্ধবী হলে যে এই মহাজালা, সেটার ক্রস চেকিং করা হয়নি। দরজায় হেলান দিলে বোনের উদ্দেশ্যে বলল, বাড়ি যাবি না তুই? আন্না এবার বিরক্ত নিয়ে তার দিকে তাকালো, পরক্ষণে আবার কৃষ্ণার সাথে গল্পে মাজলো। আজকের বিষয়বস্তু হলো সাজিকে কী জামা গোছাবে। ননদ বৌদি একটা জামা বানিয়েছে একই রকম, সেটা পরে তারা পাহাড়ে উঠবে। দেবব্রত পাত্তা না পেয়ে আবার বলল, সারাক্ষণ আমার বউয়ের কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর তর? বিয়ে হয়েছে, একটু বরের সেবা টেবা কর গিয়ে। বন্ধু আমার তো শুকিয়ে সেগুন কাঠ হয়ে যাচ্ছে বউয়ের যত্ন না পেয়ে। সাগর থেকে এক চামচ জল তুললেও সাগর শুকায় না দাদা। তোমার বন্ধু হলো আস্ত মহাসাগর, কি ভার, একটু শুকালে কিচ্ছু হবে না, এবং আমার জন্যই ভালো। দামড়া হাত পাগুলো ছুঁড়ে ছুঁড়ে ঘুমায়, ঘুমের মাঝে আঁতকে উঠি আমি, ওই ভারী শরীর সরাতে আমার জীবন বের হয়ে যায়। অন্যার মুখে কোনো কালে কিছু আটকায় না। তার ভাষ্য শুনে হতাশ হলো দেব। বোন তার এখনও ইশারার ভাষা বুঝে না। এদিকে কৃষ্ণা মিটিমিটি হাসছে নিজের বরের চুপসে যাওয়া মুখ দেখে। দেবব্রত বিছানায় বসতে বসতে বলল, এই বাড়ি যা তো তুই। কেন আমার পিছনে লেগেছো কেন বলো তো? এসেছি তো আড্ডা মেরে, কেউ বলেছে কিছু? একটু সইয়ের সাথে গল্প করছি তো জ্বলে পুড়ে মরছো হিংসুটে কোথাকার। বেশ করছি, ওটা আমার বউ। তোদের যন্ত্রণা তো আমাকে দেখছি পালাতে হবে। বেশি করলে ওই সইশুদ্ধ তেপান্তর হব। কই একটু এসেছি বউয়ের সাথে প্রেম করতে, উনি এসেছেন কুণ্ডলি পাকিয়ে বসে আছে। এই যা তো, তোর বরের মাথা খা গিয়ে যা। দেবব্রতার কথায় লজ্জায় মিশে যাবার জোগাড়। এই ভাই বোনের কি বুদ্ধি কোনো কালে ঈশ্বর দেবে না? না পেয়ারে সজলে চিমটি মারল বরকে। দেব আহা করে উঠল। কৃষ্ণা তখন দাঁতে দাঁত পিষে বলল, মুখে কি লাগাম নেই নাকি? এদিকে আন্না উঠে দাঁড়ালো। ঠিক দাঁড়ালেই দেবের মুখোমুখি শান্ত হুমকি স্বরূপ বলল, তোর এই হিংসুটে আচরণ মনে থাকবে, ভুলে যাস না। কৃষ্ণা আমার বৌদির আগে আমার সই। যাই না সাজেক তোর বউ, তুই যদি এক বিন্দু পাস আমার নাম বদলে দিস সেগুড়ে বালি, কারণ সাজেক যাওয়া ক্যান্সেল। দেবব্রত কথাটা শুনতে কপালে পোগার ভাঁজ পড়ল আন্নার। অবাক স্বরে শুধল, কেন? রবিন ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো বয়সে ন্যাকামি। ওইটা ঠিক না হওয়া অবধি আমি অর্জুন নড়ছি না। রবিন ভাইয়ের কথাটা শুনে কৃষ্ণা আন্না মুখ চাওয়াচাই করলো।
দুজনের মস্তিষ্কে একটাই চিন্তা, তানিয়াপুর ব্যাপারে কিভাবে মেনে নিবে ব্যাপারটা। চিন্তিত চিত্তে ধীর পায়ে ঘরে প্রবেশ করতে উষ্ণ এক জোড়া হাত আঁকড়ে ধরল অন্যার নরম কোমর। শক্ত থাবায় কোমরে হাড় চেপে ধরল সে। কানে কানে ফিসফিসিয়ে বলল, এখন পালাবি কোথায়? অর্জুনের দুষ্ট হাসির পেছনে মতলব বুঝতে বাকি রইল না আন্নার। সকালে জের লোকটা ভুলেনি। আন্না গাইগু করতে করতে বলল, ছাড়ো আমায়, দরজা খোলা। কোনো ছাড় নেই, সকাল থেকে ছুকিতকিত খেলছিস, আর ছাড় নেই বলে পা দিয়ে দরজা আটকে দিল। নিজের বউকে কোলে তুলে নিলে অবিলম্বে বিছানায় শুয়ে শত চুমুতে ভরিয়ে দিল মুখবিবর। শ্যাম রমণীর পুরুষের স্পর্শে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। শির দ্বারা বয়ে নেমে যাচ্ছে শিহরণ। কম্পিত নরম ঠোঁটে পানে এক পলক চাইল অর্জুন। ভেতর থেকে অদ্ভুত অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠল। ধীরে ধীরে তৃষ্ণার্ত মনের তৃষ্ণা মেটাতে আঁকড়ে ধরল নরম ঠোঁট। পোড়া ঠোঁটের ভাঁজে মোমের মতো বিগলিত হলো অন্না। রাতের এখনো অনেক বাকি, অথচ সদ্য বিবাহিত দম্পতি প্রেমের জোয়ারে নোঙর তুলল। পাতার ফাঁকে নরম সূর্যকিরণ এসে ঠাঁই নিয়েছে। চকচক করছে জমে থাকা শিশির। ভেজা কাঠে বেঞ্চিতে বসা রবিন ভাই অপেক্ষা প্রেয়সীর। পকেটে বারবার হাত দিচ্ছে সে। না, সব ঠিকঠাক আছে। এর মাঝে গোলাপি একটা জামা পরিত নারী তার দিকে এগিয়ে এলো। ঘাড় অব্দি চুল, হাওয়ায় সেই বেসামাল চুল উঠছে। রবিন ভাই বসা থেকে দাঁড়াতে উন্মাদ রমণীর জগতে পরোয়া না করে ছুটে এসে তাকে জড়ায় ধরল। হৃদস্পন্দন প্রখর হলো। কানে আসছে সেই স্পন্দন, কিন্তু এই স্পন্দন কার? তার নাকি তানির? প্রাণোচ্ছল রমণী শুধালো, কেমন আছো? ভালো। তুমি? ভালো। দেরি করলে কেন এত? কত কাজ জানো, আর একটু সাজুগুজু করতে হবে না? বলে ধপ করে বসলো তানি। রবিন বসলো তার পাশে। নার্ভাস লাগছে। এদিকে যুব সমাজ পাবলিক ঝোপের আড়ালে দেখছে গতিবিধি। তানিয়াপুর বিশ্বাস নেই রবিন ভাইকে ঘুষি টুসি মেরে বসলে বাঁচাতে হবে। রবিন ভাই গম্ভীর স্বরে বলল, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? রবিন একটু সময় নিল, ভেঙে আসা কণ্ঠে জোর দিল, আমি আমাদের এই প্রেমের সম্পর্কে ইতি টানতে চাই। তানি, হ্যাঁ? আমি আর পাচ্ছি না তানি, তোর উদাসীনতা আমাকে পুড়াচ্ছে। তুই বন্ধু হিসাবে ভালো ছিলি, প্রেমিকা হিসেবে ডাহাফেল। আমার তোর উদাসীনতা ভয় হয়। তুই কি আদৌ আমার প্রতি অ্যাট্রাক্টেড? রাত কাটে আমার এই দুশ্চিন্তায়। তোকে মেসেজ করলে তোর রিপ্লাই আসে না, হাই বলে গায়েব হয়ে যাস। আমি তোকে সন্দেহ করছি না, কিন্তু ইনসিকিউর হই আমি। তাই আমি ঠিক করছি এই সম্পর্কে ইতি টানবো এবং নতুন সম্পর্কের সূচনা করব। আমাকে প্যাকেটের ভেতর থেকে আংটিটা বের করতে যাবে অমনি তানি শকুনের মতো কলার ধরল রবিন ভাইয়ের। ক্ষুদ্র স্বরে বলল, শোনো যুব সমাজের রবিন ভাই, এক মোবাইলের প্রতি আমি 5.5 বছর লয়াল থাকতে পারি, তাহলে আমার লয়ালিটি নিয়ে প্রশ্ন করাটা নিতান্তই অনার্থক। হ্যাঁ, আমার মাঝে কেয়ারিং ব্যাপারটা অন্যদের মতো নেই, কিন্তু আক্কা না পাওয়া অবধি পিছু ছাড়ছি না বলে দিলাম। নদীতে যখন ঝাঁপিয়েছ সাঁতার কাটা শিখে নাও। এখানে তোমার জন্য লাইফ জ্যাকেট নিয়ে কেউ বসে নেই। রবিনের চোখ বিস্ফোরিত হলো। কি বলতে যাচ্ছিল সব গুবলেট হয়ে গেল যেন। আমতা আমতা করে বলে, আমার কথাটা শোন না তুই। না, তুই আমার সাথে চল। কোথায়? যেখানে আমি বলবো। কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে রবিন তানি। যুব সমাজ তানিয়াপুর রুদ্ররূপ দেখে পিছু নিয়েছে। রবিন কিছু সুধারণের পূর্বে সে বলল, আমরা আজই বিয়ে করছি। রবিনের মস্তিষ্ক মুহূর্তে ঝিমিয়ে গেল। বিস্ফোরিত হলো নয়নজোড়া। বিয়ে মানে কি? হ্যাঁ, সে বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়েছিল মনে মনে, তাই তো একটু চমক দিয়ে প্রপোজ করতে চেয়েছিল। কিন্তু এই মেয়ে তাকে কলার ধরে কাজী অফিসে নিয়েছে, আবার বলে কি না আজই বিয়ে করবে। রবিন কিছুক্ষণ স্তব্ধ থাকলো, মাথা ঝাঁকালো। তানি মজা করছে? নিশ্চয় মজা করছো। যদি না করে তবে? রবিন হুট করে স্মরণ হলো সে রাতের ঘটনা। সে রাতে হুট করে তানির মেসেজ এসেছিল, আমি তোকে পছন্দ করি, আমি মজা করছি না। তোর উত্তরের জন্য 1 দিন সময় দিচ্ছি, সময় নিয়ে ভেবে উত্তর দিস। ওই দিন হার্ট অ্যাটাক হতে হতে বেঁচেছিল রবিন। একদম পুরোপুরি দেউলিয়া বদ্ধ উন্মাতের জীবন কাটিয়েছে। পরিশেষে নিজের বেস্ট ফ্রেন্ডকে প্রেমিকা পদে উত্তীর্ণ দিয়েছিল। সেখানে আজ তাদের প্রেমের সম্পর্ক 2 বছর গড়ালো। রবিন নীরবতা ভাঙনে যখন স্বামী বলে উঠল, তুমি বিয়ে করছো রবিন ভাই? রবিনের সম্মতি ফিরল। কপাল কুঁচকে বলল, তোরা এখানে কি করছিস? অর্জুন আমতা আমতা করে বলল, তানিয়াপু যেভাবে টেনে তোমাকে রিস্কায় তুলছে, আসলে ভয় হচ্ছিল তোমার জন্য। যদি মেরে টুরে ফেলে দেয়, পুলিশ ডাকলে তো সাক্ষীর দরকার। রবিন ভাই কী করে মারলো সেই প্রশ্নের উত্তর দেবার জন্য তো কাউকে প্রত্যক্ষ সাক্ষী হতে হবে, তাই আমরা এসেছি। রবিন ভাই কিছুক্ষণ নিরুত্তর তাকিয়ে রইল। এরা বন্ধু? এরা তার মৃত্যুর সাক্ষী হতে এসেছে? এদিকে তানি বিকারহীন। ঠান্ডা স্বরে যুব সমাজের উদ্দেশ্যে শুধালো, সাক্ষী হবো তোরা? বিনিময়ে হেলালের বিরিয়ানি খাওয়াবো। ব্যাস,
যুব সমাজের রামগরুরের ছানা উদ্যোগে মাথা নাড়ালো। রবিন ভাই তানির হাত টেনে ধরলো। তানি, একটু ভেবে দেখো, অনেক ভাবা হয়েছে, চল ভেতরে। কিন্তু এভাবে কেন? তুই আমার সামনে আর উপায় রাখিস নেই রবিন ভাই, এবার ভেতরে চল। বলে তার হাতখানা নিজের হাতে শক্ত করে ধরলো। তারপর হনহন করে হাঁটা শুরু করলো। যুব সমাজ এখনও ভ্রান্ত দৃষ্টিতে চেয়ে আছে। মাথায় কিছুই ঢুকছে না তাদের। মনে হচ্ছে খুব উত্তেজনাপূর্ণ কোনো সিনেমা দেখছে, যেখানে কোনো ছেলেকে একটি মেয়ে জোর করে বিয়ে করছে। মধ্যাহ্ন সূচনা। ঝিমুনি দেওয়া ক্লান্ত এই সময়টাতে রেজিস্টার অফিসে মাছি মারার লোকও নেই। এই হাড় কাঁপানোর শীতে একটু রোদ পাওয়াতে পিয়নেরা বারান্দায় লুডো খেলছে। এদিকে কাজী সাহেব গদি চেয়ারে বসে হাই তুলছেন। ঘড়ি দেখছে একটু পরপর। দুপুর 12টা 25। এখন নামাজ পড়ে বাড়ির পথে রওনা দেবেন। আজকে কেউ বিয়ে করতে আসবে না, তাই খেয়ে দিয়ে একটা খাদহীন ঘুম দিবেন, আর বিকেলে আসবেন না। কিন্তু ভাবনা টেকসই হলো না বেশি সময়। তড়িৎ গতিতে অফিসে প্রবেশ করলো তানি। টেবিলে হাত দিয়ে শব্দ করলো। কাজী সাহেব নড়ে চড়ে উঠলেন। বিদ্যুৎ চোখে চশমাটা পরে বললেন, কি চাই মা? আমরা এখানে বিয়ে করতে এসেছি। আমি পাত্রী, এই যে আমার পাশে আমার হবু বর, আর ওই যে রামগরুর ছানাগুলো দেখতে পাচ্ছেন, যাদের মুখ আজ আষাঢ়ের ঘণ্টা বেজে আছে, ওগুলো আমাদের সাক্ষী। তানির কথায় লোকটা হতভম্বের মতো কিছু সময় তাকিয়ে রইল। রবিনকে উদ্দেশ্য করে বলল, তুমি বিয়ে রাজি এই বিয়েতে? রবিন অপ্রস্তুত হাসলো। তানির সাথে সাথে তার দিকে শীতল দৃষ্টি চাইল। তার দৃষ্টি বুঝিয়ে দিল, রাজি না হলে আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। রবিন শান্ত স্বরে বলল, তানি, আমার কথা শোন, এখানে এত তাড়াহুড়োর কিছু নেই। আমরা একটু সময় নিয়ে তো কাজটা করতে পারি। দেখ, আম্মাকে বলে আসছি ডিম কিনতে আসছি। এখন আম্মা কি বলবো? ডিম কিনতে কিনতে বাই চান্স বিয়ে করে ফেলেছি। দেখ, আমি তোকে বিয়েই করব। আমি তো তোর জন্য আংটিও কিনেছি, পারিবারিকভাবে হোক, এত তাড়াহুড়োর কিছু নেই। তানি তার কথার মূল্য দিল না। সে যাবতীয় ডকুমেন্টস বের করে দিল কাজী সাহেবকে। রবিন অবাক স্বরে বলল, আমার এনআইডি আর ছবি কই পাইলি তুই? মনে আছে নমিনির জন্য দিয়েছিলি? এক কপি এক্সট্রা রেখেছিলাম, বলা তো যায় না কখন কাজে লাগে। তানির দিকে হতভম্ব নয়নে চেয়ে রইল রবিন। এবার সত্যি ভয় লাগছে। বিয়ে করবে বলে শান্ত মনটা হুট করে অজানা আশঙ্কা ভয়ে উত্তেজিত হয়ে উঠল। কিন্তু পালানোর উপায় নেই। বিরানির লোভে যুব সমাজ গদ্দারি করছে। তারা তাকে ঘেরাও করে রেখেছে। রবিন আবারও বলল, এটা ঠিক হচ্ছে না তানি। বাম্মাগুলোকে না জানি এই বিয়েটা মোটেও ভালো হচ্ছে না। তোরা কি ভাববে? আম্মা আমাকে ত্যায্য করবে। তানি এবার কড়া নয়নে শাসালো। শান্ত স্বরে বলল, আংটিটা দেখি। কিসের আংটি? যেটা দিয়ে আমাকে প্রপোজ করতে আংটি দেখি। রবিন পকেট থেকে বের করে দিল আংটি। সোনার আংটি, ভারী আছে। তানি সেটা আঙ্গুলে ঢুকিয়ে দিল। এরপর শান্ত স্বরে বলল, বিয়ে তো করবই, একটু আগে আর পরে, পার্থক্য কি? আর এখন তুই আমার উপর বিরক্ত? কিছুদিন পর আমার হবি না, তার কি গ্যারান্টি? ওটা তো মজা করে বলেছিলাম। সেই মজায় আমি ছুটাচ্ছি তোমার। কাজী সাহেব, আপনার কি হলো? কাজী সাহেব কাগজ এগিয়ে দিল। তানি এইটুকু সময় নষ্ট না করে সাইন করে দিল। এবার রবিনের দিকে এগিয়ে কড়া স্বরে বলল, সাইন কর। আমরা দুজনই যথেষ্ট। পরিবারের বললে লাফায় বিয়ে দিবে। তাহলে কেন আমরা এভাবে বিয়ে করছি? আমার কি স্বাদ জানিস আমায় নিয়ে? কেন এই গদ্দারগুলোকে বিরিয়ানির মূলা ঝুলিয়ে সাক্ষী দেওয়াচ্ছি? মাথা ঠান্ডা কর, আমি পালাবো না, প্রমিস, সাইন কর। মায়াহীন কণ্ঠে কথাটা বলল তানি। সে অতিমাত্রায় শান্ত আজ। মুখখানা কঠিন হয়ে আছে। মায়াবতীকে আজ ডাকুরানি লাগছে। রবিন ভাই এবার আকুতি ভরা স্বরে বলল, আম্মাকে একটা ফোন করি। বলে বলি দোকানে ডিম নাই, আসতে দেরি হবে। আমাকে ভালোবাসিস রবিন? তানির হঠাৎ প্রশ্নে কিছুটা থমকে যায় রবিন। যুব সমাজ মুখ চাওয়াচাই করলো। আজ রবিন ভাইয়ের গেম ওভার, তা জানার অবকাশ রাখে না। রবিন অবাক স্বরে শুধল, কেন? আমাকে ভালোবাসিস? যদি হ্যাঁ, তুই সাইন করবি, আর যদি না, আমি আর কখনো তোর সামনে আসবো না। প্রেমিকার দাবি না বন্ধুত্বের দাবিটুকু ছেড়ে দেব। রবিনের বুকটা মোচড় দিয়ে উঠল। হাজারবার হৃদয়কে একটা প্রশ্ন ছুড়ল, একটাই উত্তর আসবে, সে তানিকে ভালোবাসে। কিন্তু বিয়েটা এভাবে করতে যেন মন সায় দিচ্ছে না। তবু দীর্ঘশ্বাস ফেলল রবিন। কলমটা হাতে তুলে নিল। সাইনটা করলো সেই কাবিননামায়, এবং সারা জীবনের জন্য নিজের নামের সাথে জুড়ে দিল তানির নাম। সাক্ষী স্বরূপ যুব সমাজের 4টা মানুষ সাইন করলো। দেবব্রত অর্জুনকে ফিসফিসে বলল, রবিন ভাই আজ হালাল একদম। এখন সেও জরুকা গোলাম। বিয়ে সম্পূর্ণ হবার পর হেলালের বিরিয়ানি খাওয়ালো হলো যুব সমাজকে। নিখিল খুব চিন্তিত। যুব সমাজের একটা কুফা লেগেই আছে। একটা মানুষের বিয়েও স্বাভাবিকভাবে হচ্ছে না। সবগুলো অদ্ভুত। প্রথমত দেবব্রত পালিয়ে বিয়ে করলো। অর্জুন বিয়ে হলো বরকে অর্জুনের বিয়ে হলো বরকে কিডন্যাপ করিয়ে। আজ তানিয়াপু রবিন ভাইকে একেবারে ঘাড় ধরে সাইন করালো। শুধুমাত্র বন্দুক ধরতে বাকি ছিল। বেচারা রবিন ভাই বিরিয়ানির ডিমের দিকে তাকিয়েছে। বাসায় ডিম কেনার কথা বলে বেরিয়েছিল, এখন সে বিরিয়ানির ডিম খাচ্ছে।
রবিন ভাই মৃদু হেসে বলল, এখন কি করব? কি করব মানে? দৃষ্টি সরু হলো তানির। রবিন ভাই স্বর খাদ নামালো, নরম স্বরে বলল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন আমরা কি করব? যে যার বাড়িতে যেয়ে ঘুম দেব? আমরা একসাথে থাকবো না? পাগল! তাহলে বিয়ে করলি কেন? আমি ধীরে সুস্থে প্রস্তুতি নিচ্ছিলাম, যুক্ত ভালো না, তাই আগের থেকে খুঁটি বেঁধে বাইনারি রেজিস্ট্রি করে নিলাম, যেন কেউ দখল না করে। 1 মাস সময় দিচ্ছে, এর মধ্যে দুবারিতে ঠিক কর, নয়তো তারপর একেবারে বাক্স পেটরা নিয়ে দখল বসাবো। রবিন ঢোক গিলল, কোন আপদ ঘাড়ে তুলল। কেন তুললো? দেবব্রত পাশ থেকে বলল, মানুষের বউ হয়, তোমারটা বাঘিনী। নাও ডিম খাও। সাথে তাল মিলেরও অর্জুন হতাশ স্বরে বলল, আমরা একই গোয়ালের গরু, তাই আমার ডিমটা তুমি খাও। বলে নিজের ডিমটা এগিয়ে দিল। রবিন ভাইয়ের ভোঁতা মুখ দেখে যুব সমাজ সবাই নিজের ডিম এগিয়ে দিল। আজকের ডিম শুধু রবিন ভাইয়ের জন্য। ক্লান্ত বিকালে শান্ত সমীর শুয়ে যাচ্ছে সৌদামিনীর চুলে, ঠোঁটে মিষ্টি হাসি। নিখিল মুগ্ধ নয়নে দেখছে প্রেয়সীকে, তার দিকে বুট ফাটা এগিয়ে দিল। সৌদামিনী হাতে নিল বুট, ছিলে মুখে দিল, উৎসাহী স্বরে বলল, কালকে আমার জয়েনিং জানো, আমি বিজনেস ম্যাথের ক্লাস নিব। কথাটা শুনে হাসি দমে গেল নিখিলের। কিছু সময় চুপ করে রইল সে, তারপর থমথমে স্বরে বলল, তুমি চাকরিটা ছেড়ে দাও। কিছু একটা বলছিল সৌদামিনী, হুট করে থেমে গেল। কথাটা মস্তিষ্কে ধারণ করতে সময় লাগলো যেন। বিশ্বাস হলো না রমণীর, ভুল শুনল কি, তাই নিশ্চিত হতে আবার শুধল, কি বললে? বললাম চাকরিটা ছেড়ে দাও। না, সে ভুল শুনে নেই, নিখিল সত্যি তাকে চাকরি ছেড়ে দিতে বলল। অবাক হলো সৌদামিনী, হতভম্ব স্বরে বলল, চাকরি ছেড়ে দিব মানে? কেন? না এমনি। কি দরকার বলো তো কষ্ট করার? আমি তো চাকরি পেয়েই গেছি, আমার বেতন খারাপ নয়। আমার চাকরিতে তোমার আপত্তি আছে? না, না, তা নয়। তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, একটা চাকরিই তো। না, এটা শুধু চাকরি নয় নিখিল, এটা আমার নিজের যোগ্যতা পাওয়ার একটা অর্জন। সৌদামিনী গলা ভারী হলো, ঠোঁট কাঁপছে, চোখ টলমল। নিখিল এক পলক তার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল, যা আরও আহত করলো সৌদামিনীকে। অভিমান স্বরে বলল, তুমি জানো আমাকে প্রতিনিয়ত কী কী সম্মুখীন হতে হচ্ছে? অন্তত চাকরির উছিলাতে একটু। আমি পারবো না নিজের প্রেমিকাকে ম্যাডাম বলতে। কি বলবো? ওই যে মেয়েটা বিজনেস ম্যাথ ক্লাস বোঝাচ্ছে, সে আমার প্রেমিকা। তুমি পারবে পরিচয় দিতে আমাকে? এক নিঃশ্বাসে কথাটা বলল নিখিল, তাকে অস্থির লাগলো। অপরদিকে নিখিলের কথা স্তব্ধ হয়ে গেল সৌদামিনী। হতবাক শুধল, আমাকে ম্যাডাম কেন বলতে হবে? তুমি তো পাশ করে ফেলেছো। না, না, আমি পাশ করিনি, আমার বিজনেস ম্যাথ আবার ঝুলছে। আমি পারবো না দামিনী তোমাকে জি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলতে। তুমি আমি মিথ্যে বলছো? তোমার থেকে এটা কখনো আশা করিনি নিখিল, কেন মিথ্যে বলছো আমায়? নিখিল মিথ্যে বলছে তাকে? ব্যাপারটা একেবারে হজম হলো না সৌদামিনী। ঈষৎ রাগ হলো, খানিকটা কষ্ট পেল সে। এদিকে সৌদামিনীর প্রশ্নে বিরক্ত হলো নিখিল। একই রেজাল্টের জন্য কম ক্যাচাল হয়নি, চাকরিতে যেতে যেতে আটকেছে। তাই যখন দামিনীটাকে জেরা করতে শুরু করলো, নিজেকে শান্ত রাখতে পারলো না নিখিল। রেগে উঠলো চট করে, ক্রোধার মিশ্রিত স্বরে বলল, উপায় কি? মাথা খারাপ করে দিচ্ছিলে তুমি। আমি জানি আমাদের বয়সের পার্থক্য আছে, কিন্তু এভাবে প্রেশার দিলে আমার কাছে উপায় কি? সব ফেলে আমি চাকরি জোগাড় করছি, তাও ভালো আমাকে রেজাল্ট ছাড়াই চাকরি রেখেছে। কী এমন আছে ওই চাকরিতে? সামান্য কিছু টাকা। আমি টাকার জন্য চাকরি করছি না, করছি তোমার জন্য। হ্যাঁ, আমি প্রেশার দিচ্ছি, কারণ আমাকে অনেক কিছু সইতে হচ্ছে। বাবার সাথে প্রতিনিয়ত আমার কথা কাটাকাটি হচ্ছে বিয়ে নিয়ে। আমি তোমার জন্য সব ভালো ভালো পাত্রদের না করে দিচ্ছি। বাবা বিরক্ত আমার উপর, আমার জেদের উপর কথা বলতে পারছে না। তাই জেদ দেখিয়ে মাকে বলেছিলাম, যদি বিয়ে না করি তাহলে যেন তার অন্ন ধ্বংস না করি। এই চাকরিটা তাই আমার জন্য সামান্য নয়। এসব কেন করছি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি নিখিল। আমি ভেবেছি তুমি আমার দিকটা বোঝো, কিন্তু আমি সত্যিই ভুল ছিলাম। আমি সত্যিই ভুল ছিলাম। বলে উঠে দাঁড়ালো সৌদামিনী। তার ছোট ছোট চোখ থেকে মোটা মোটা অশ্রুদানা গড়িয়ে পড়ছে শ্যামমুখে। রক্তিম সূর্যের লেলিহান শিখা তা ভালো করেই দেখতে পেল নিখিল। প্রেয়সীর অশ্রু তাকে ক্ষতবিক্ষত করলো অজান্তে। অস্থির হলো প্রেয়সীকে বোঝানোর জন্য, কিন্তু প্রেয়সী বুঝল না। গাঢ় অভিমান ঘিরল তাকে, এক মুহূর্ত দাঁড়ালো না। অস্থিমানের সূর্যের সাথে সাথে সেও প্রস্থান নিল। নিখিল ডাকলো বহুবার, কিন্তু একটা রিক্সাতে উঠেই চলে গেল সে। দ্বিধাগ্রস্ত প্রেমিকা ধপ করে বসে পড়ল বেঞ্চিতে। আধ খাওয়া বাদামের ঠেঙ্গা পড়ে রইল অবহেলায়। সন্ধে মিহিগন্ধে শিরশির বাতাসের সাথে অস্থিমজ্জায় কম্পন ধরালো হিমশীতল। হাতে পোড়া সিগারেট, পায়ের গতি মন্থর, অলসা মনমরা। নিখিল এমনভাবে চলছে যেন ব্যাকগ্রাউন্ডে কেউ হোয়াই দিস কোলাবেরি গান চালিয়ে রেখেছে। হাতে মদের বোতল থাকলে বর্ষসেরা দেবদাস উপাধিটা পেয়েই যেত, কিন্তু মদ খায় না, মাঝে মাঝে একটু সিগারেট পোড়ায় যখন মন খুব বিষণ্ণ থাকে।
আজ তেমনই দিন। সৌদামিনী তাকে প্রত্যাখ্যান করেছে, ফোন ধরছে না। বাড়ির সামনে দাঁড়াতে দারোয়ান দিয়ে তাড়িয়ে দিছে। তাই এখন মনটা জ্বলছে কষ্টে। কেন হয়তো জিদ করলো, রাগ দেখালো? এত কষ্টে মেয়েটাকে নিজের প্রতি দুর্বল করেছিল সে। নিজের উপর নিজেরই রাগ হচ্ছে, কান্না পাচ্ছে, চোখ জ্বলছে, কিন্তু অশ্রু আসছে না। আচ্ছা, পুরুষ মানুষ যদি কাঁদে তবে কি তাকে দুর্বল বলা হবে? কেন বলা হবে? তারও তো কষ্ট হয় মেয়েদের মতো। কেন তারা সবসময় কাঁদতে পারে না? এজন্য বুঝি পুরুষদের অশ্রু খুব সুন্দর, কারণ তা দুর্লভ। দীর্ঘশ্বাস ফেললো নিখিল, হাতে থাকা সিগারেটের ফিল্টার ফেললো। হঠাৎ মনে পড়লো কেউ বা কারা যেন ছুটে আসছে, বড় বড় পায়ে ধপধপ সামনে। সামনে চোখ ছোট ছোট করে তাকালো। তারা একটু কাছে আসতে দেখলো কেউ নয়। তারা দেবব্রত আর অর্জুন তার দিকে দৌড়াচ্ছে। এত দামড়া দুটো 28 বছরের ছেলেকে দেখে এমন প্রাণপণে দিয়ে ছুটতে দেখে হতভম্ব হলো নিখিল। কিছু শুনতে যাবে, তখন তারা ছুটতে ছুটতে বলল, নিখিল দৌড়া দৌড়া। কেন? পেছনে জম আছে, আগে পালা। নিখিল বুঝলো না কিছু, মস্তিষ্ক অবশ হয়ে গেল। হুঁশ ফিরল যখন প্রজেক্টাইল মতো রবিন ভাইয়ের উড়ন্ত স্যান্ডেল এসে পড়ল তার পায়ের কাছে। দেবব্রত আর অর্জুন একা ছুটছে না, সাথে ছোটাচ্ছে হিমুলেনের নব বিবাহিত সদস্য এবং যুব সমাজের প্রধান রবিন ভাই, তা আবার হাতে স্যান্ডেল নিয়ে। তার হুমকি ভরা চিৎকার কানে আসলো, মির্জাফর গর্দার দাঁড়া, একটা মার কিন্তু মাটিতে পড়বে না, দাঁড়া। নিখিল আর দাঁড়ালো না, সেও উল্টো দিকে দৌড়। তাল মেলাতে দেব আর অর্জুনের সাথে দৌড়াতে দৌড়াতে শুনলো রবিন ভাইয়ের কি হয়েছে। বেটার বিয়ে করে মাথা আউট হয়ে গেছে, পাগল টাগল, টপ ফ্লোরে গুণ। আমরা শুধু বলেছিলাম বিয়ে বলে কে আজকে যা তোমার পক্ষ থেকে, ব্যাস। পাগলা শাড়ির মতো স্যান্ডেল তুলে দাবরানি। এদিকে রবিন ভাই এদের পেছনে। প্রেমিকাকে চমক দিতে যেয়ে তার জীবনটায় চমকে পরিপূর্ণ হয়ে গেছে। মাকে বলে গিয়েছিল আমি ডিম কিনে যাচ্ছি, সেই পাকে তানির সাথে দেখা করতে গিয়েছিল। ভেবেছিল একটা আংটি দিয়ে চমকে দিবে, কিন্তু বাকি ইতিহাসটা হয়ে গেল। বিয়ে পর্যন্ত ঠিক ছিল। সব সবার ডিম খেয়ে যেই উঠতে যাবে, তানি বিলটা এগিয়ে দিয়ে বলল, যাও বিল পেমেন্ট করো। আমি কেন? আমি কেন মানে, তুমি আমার স্বামী, আমার সম্পূর্ণ দায়ভার তোমার। কবুল বলার সময় মনে নেই শরীয়ত মতে এখন থেকে আমার ভরণ পোষণ তোমার। আমি চাপ দিতে চাচ্ছি না, হুট করে এত দায়িত্ব তুমি নিতে পারবে না। তাই অল্প অল্প করে প্র্যাকটিস করো। আজকে বিলটা দিয়ে শুভরাম। হ্যাঁ? না বলে হ্যাঁ, বউয়ের জন্য এইটুকু করতে পারবে না রবিন? রবিন নিজেকে যাও একটু সামলাও। কিন্তু বিল আসাতেই মাথায় বাজ পড়ল ওনার। 4,500 টাকা বিল। এই আটটা রাক্ষস কি খেয়েছে যে 4,500 টাকা বিল এলো? বিয়ের দুঃখ এতটাই মশগুল ছিল যে দেখেইনি হাড় হাপাতেগুলো দোকান ফাঁকা করে দিয়েছি। তাই যেই অর্জুন বলল, রবিন ভাই আজকে চা তোমার পক্ষ থেকে, অমনি রবিন ভাই তার রুদ্র একটা সময় দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠলেন। এর মাঝে আন্নার সামনে পড়ল হিমুলেশন রাস্তার একটা 31 বছরের দামড়া, দুটো 28 বছরের দামড়া ছেলে আর একটা 24 বছরের ছেলের পিছু ছুটছে। দৃশ্যটি হাস্যকর। আন্না রবিন ভাইকে থামালো কোনো মতে। পাগল হয়েছে রবিন ভাই? কে বলবে তোমরা বড় হয়েছ? তোর ওই গদ্দার ভাই আর গদ্দার স্বামীকে বল থামতে। 4 হাত দূরে অবস্থিত দেব চেঁচিয়ে বলল, পাগল নাকি? হাউদা জুতা খাবো নাকি? রবিন ভাই হাতে থাকা জুতাটা ছুঁড়ে মারল নিরিখ করে, কিন্তু আফসোস এবারও মিস। অর্জুন দাঁত কেলিয়ে বলল, লাগেনি, কাছে আয় লাগাচ্ছি। আন্না নিজের বরের নিজের তাকিয়ে মুখ ভ্যাঁচ গেল। কে বলবে এরা অবুদ্ধা না? আর সহ্য করতে না পারে এবার নিজের রূপ দেখালো আন্না। থামবে তোমরা? হয়েছে কি? এভাবে কোদাকুদি করছো কেন? শালাগুলো 4,500 টাকা গিলে আবার চায়ের ট্রিট চায়। বিরিয়ানির লোভে আজ আমাকে বিক্রি করে দিয়েছে মির্জাফর। রবিনের কথায় প্রথম প্রথম মাথায় ঢুকলো না আন্নার, কিন্তু পরিস্থিতি শান্ত করা প্রয়োজন। একটাই উপায়, বাদামের ঠান্ডা শরবত। অবশ্যই রবিন ভাইকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলো সে। রতন ভাইয়ের দোকানে বসলো। ঠান্ডা বাদামের শরবত হাতে ধরেই অবশ্যই শান্ত হলো রবিন ভাই। যখন সম্পূর্ণ ব্যাপার খোলসা হলো, আন্নার মুখ হাওয়া হয়ে গেল। তুমি তানিয়াপুকে বিয়ে করে ফেলছো? না, তানি অদৃশ্য বন্দুক আমার মাথায় ঠেকিয়ে আমাকে বিয়ে করছে। হতাশ গলায় উত্তর দিলেন রবিন ভাই। আন্না উত্তেজিত হয়ে বলে, এখন কি করবে? কাকিমা কি বলবে? জানি না, কিচ্ছু জানি না। চোখে সর্ষার ফুল দেখছি, একটু পর বায়োস্কোপ দেখবো, কারণ কাকিমা তোমার জন্য পাত্রী পছন্দ করে ফেলছে। আন্নার কথায় বিনা শব্দে পটকার মতো ফুটলো রতনের দোকান। রবিন চোখ বিস্ফোরিত করে বলল, কি বলছিস তুই? বিকেলে এসেছিলে মেয়ের ছবি দেখাতে, আগামী পরশু তোমাকে দেখতে আসছে। আমি সেটা বলতেই তোমার কাছে এসেছিলাম, তুমি তখন ওদের ধাওয়া করতে ব্যস্ত। এদিকে কাকিমা তোমাকে
ধাওয়া খাওয়ার ব্যবস্থা করছে। তানি আপু তোমাকে জুতো না বন্দুক নিয়ে ধাওয়া করবে। রবিনের মুখ চুপসে গেল। মা তাকে জানালেও না, এখন কি করবে সে? দূরের কাকটা বেসুরো ডাকছে। নির্ঘুম টকটকে চোখ জোড়া নিষ্প্রভন দৃষ্টিতে দেখছে কাকটি। হিম ঠান্ডায় শীতল লাগছে না, অনুভূতিহীন হয়ে গেছে রবিন। সকাল সকাল ডিম কিনতে বেরিয়েছিল, গতকাল ডিমটা কেনা হলো না। আন্নার কাছ থেকে খবর পেয়ে ছুটল মায়ের কাছে। মা অলস ভঙ্গিতে বলছে, হ্যাঁ মেয়ে পক্ষ আসছে, আমাকে জানাওনি কেন? তোমাকে জানিয়ে কি হবে? যার বিয়ে তাকে জানিয়ে কি হবে? এমন কথা শুনে তাজ্জব বলল রবিন। মা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে বলল, ডিম নেই, যা ডিম কিনে আনতো। ফলে সেই ডিমে আটকে গেল সে। মতিন মামা ডিম দিতে দিতে বলল, শুনছি হিমুলেনের নতুন ভাড়াটি আসছে শামীমদের বাড়ি। এত বিবিসি চ্যানেলের মতো খবর পাও তুমি? চোখ কান খোলা রাখো, তুমিও পাবে। কথাটা শেষ হতে না হতে চক্ষু কপালে উঠল রবিনের, কারণ শামীমদের বাড়ির নিচে যে ট্রাকটি দাঁড়িয়ে আছে তার পাশেই তার বউ দাঁড়িয়েছে। এর মাঝে মতিন মামা বলে উঠল, ওই যে মাইয়েটা, ওরাই ভাড়া নিয়েছে। অতিমাত্রায় বিস্ফোরণ ঘটনা ঘটলে মানুষ স্তব্ধ হয়ে যায়, মস্তিষ্ক শূন্য হয়ে যায়, কানে তালা লাগে, আশেপাশে ব্যস্ত দুনিয়া শুনশান হয়ে যায়, বাতাসে হেলদোলও গায়ে লাগে না। ক্ষণিকের জন্য নিজেকে ধরিনিবাসী মনে হয় না। রবিনের ঠিক অবস্থা ঠিক তেমনই। তার মনে হচ্ছে মাথাটা খালি ফুটবল হয়ে গেছে, কাজ করছে না। এখন নেই কেউ এসে লাথি মারবে। সম্বিত ফিরল যখন মতিন মামা পাশ থেকে বলল, বোঝা যায় মেয়েটা এত বয়স। আমি তো ভাবছিলাম কৃষ্ণার বয়সী। কি না সুন্দর আছে না? আমার ভাগনা জামিলের সাথে মানাইব। নিজের বউকে নিজের অন্য কেউ বিয়ের তদবির করছে, ব্যাপারটা মোটেও ভালো লাগলো না রবিন ভাইয়ের। বিরক্ত চোখ হলো, চোখ কুঁচকে ফেললো, কিন্তু রাগ জাহির করলো না, কারণ এখন তার থেকে গুরুত্বপূর্ণ কাজ আছে। ডিম না নিয়ে ধপধপ শব্দ করে হাঁটা দিল। মতিন মামা পেছন থেকে হাঁক দিলেন, কিন্তু রবিন ভাইয়ের কানে তালা ঝুলছে। তানি কেবল ট্রাকওয়ালার পাওনা মেটালো, জিনিসপত্র বাক্সগুলো কেবল ভেতরে রাখা হলো। এলোমেলো বিরক্ত হয়ে আছে সব। বাসা বদলানোর একটা বিশাল ঝামেলা বই আর কিছু নেই। এই ঝামেলা অনেকটা যেচে পড়েই নিয়েছে সে। 20 বছর ধরে বাস করা বাড়িটা ছেড়ে হিমুলেনের ছোট্ট বাসায় উঠেছে সে। মায়ের ইচ্ছের বিরুদ্ধে এই কাজটা করেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো তানি। তীব্র বিতৃষ্ণা মিশ্রিত একটা দীর্ঘশ্বাস। এর মাঝে হাত টেনে দুই বাড়ির মধ্যকার ফাঁকা স্থানে টেনে নিয়ে আসলো তাকে রবিন। ঘটনায় আকস্মিত হতবাক হলো তানি, কিন্তু তার বিস্ময়কে বুড়ো আঙ্গুল দেখে রবিনকে প্রশ্ন ছুড়ল, এখানে কি করছিস তুই? হ্যাঁ হ্যাঁ না উত্তর দে। সারা দুনিয়ায় এই গলি পেলি তুই ভাড়া নিতে? আমাকে জানাসনি? সকাল সকাল এ কী সব পিনিক দিচ্ছিস? রবিনের জেরা চোখ কুচকালো তানি, ভ্রুযুগল একত্রিত করে কড়া কণ্ঠে শুধালো, কেন? ভয়ে গলা শুকিয়ে গেছে? ভয় পাচ্ছিস? আন্টি সরি, আমার শাশুড়ি গেছে অকাম করে ধরা পড়ে যাবে তাই? কি? কিসের অকাম? আর আমি ভয় পাই না তাই নাকি? তাহলে চিপায় নিয়ে এসেছিস কেন? হাতটা গলির মধ্যখানে ধর। কথাটা শেষ করতে করতে পাড়ার লোকের আনাগোনা শব্দে কানে এলো। সাথে সাথে হাতখানা ছেড়ে দিল রবিন। তার তাচ্ছিল্য ভরা হাসলো। নিজ থেকে দূরত্ব ঘুচিয়ে আসলো, ফিসফিসে বলো, তোর উপর নজরদারি করতে এসেছি। দুনিয়ার অন্য পাড়ায় ঘর নিলে তো সেটা হতো না, মনে রাখিস 1 মাস সময়। এর মধ্যে যদি গতি না করিস তাহলে একেবারে বাক্স পেটটা নিয়ে তোর বাড়ি। বলে হনহন করে হাঁটা দিল তানি। রবিন সেখানে দাঁড়িয়ে রইল, মুখখানা চুপসে গলে গেল নিমেষে। মা যে তার গলা খাড়া ঝুলন্ত বন্দোবস্ত করেই রেখেছে। অবশেষে ডিম হাতে বাড়ি ফিরল রবিন ভাই। তার শুভ্র মুখশ্রী চুপসে পচা আলুর মতো হয়ে আছে। তাকে দেখে চোখ কুচকালো রবিনের মা। ডিমগুলো নিতে নিতে বলো, গোসল করতে যা, আজকে অফিস টফিস নেই নাকি? তুমি আগে বলো, আমার বিয়ের তলোয়ারটা কিভাবে তুমি আমার গলায় ধরেছো? ও মা, তুই না বললি তুই বিয়ে করবি? স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিল রবিনের মা। রবিন বেকুব বনে গেলো হতবাক্সা বলে, হ্যাঁ আমি বলছি আমি বিয়ে করবো, কিন্তু এর মানে এই না তুমি পাত্রীদের লাইন দেবা। আমি বলছি কারণ। এত কারণ শুনতে পারবো না, গোসল করে আয় একটু। আর আজকে চুল কাটবি, কাকের বাসা নিয়ে ঘুরছিস। কোনদিন দেখবি কাক ডিম পেড়ে দিবে। না জানি কত উকুনের গোষ্ঠী ভাড়া করে রেখেছিস। কিছুদিন পর দেখবি ওরা ভাড়া দিতে শুরু করবে। কথা ঘুরিও না মা, আমি কথা বলতেই চাচ্ছি না। এই আমার মুখে তালা, আর কোনো কথা বলবো না। বলে ডিম নিয়ে রান্নাঘরে পা বাড়ালেন তিনি। এদিকে শত শত প্রশ্ন করলেও তিনি বিকারহীন। রাগে দুঃখে অবশেষে গোসলে চলে গেল রবিন ভাই। একদিকে তানি, অন্যদিকে মা। শান্তি কোথাও নেই। কুয়াশার মোটা পারদ, 1 মিটার দূরে কিছুই দেখা যাচ্ছে না। হিম ধরা শীতল সমীরের মাঝে শাটলককের তীব্র পেটানো শব্দ
কাঁপাচ্ছে। শীত আসতে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করা হয়েছে পাড়ায়। অফিস থেকে ফিরে 9:30 নাগাদ পাড়ার যুব সমাজ মির্জাফরের দল এসে জড়ো হয়েছে রবীন্দ্রের বাড়ির সামনে ফাঁকা জায়গায়। অবৈধভাবে বিদ্যুতের ব্যবস্থা করেছে প্রতীক। লাইটের টাকা দিয়েছে যুব সমাজের যৌথভাবে। কোর্টের এক পাশে মেয়েরা খেলে, অন্য পাশে যুব সমাজ। একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছে রবিন ভাই, হাতে ঠান্ডা বাদামের শরবত। রতন ভাই এখানে চা শরবত সাপ্লাই দিচ্ছে। শামীমের মাঝে কথা তুলল, সামনে নতুন বছর, কি প্রোগ্রাম হবে নাকি? বারবিকিউ? আমি হানিমুনে যাচ্ছি, এবার প্রোগ্রাম বাদ দে। বাদ সাধল দেবব্রত। তার মাথায় ঝোঁক উঠল হানিমুনের। ক্যান্সেল করা টিকিট আবার কাটার পরিকল্পনা। এর মাঝে প্রতীক বলে উঠল, আবার সমবায় হানিমুন হোক সমবায়, কিন্তু এবার আমি যাবই। আমার জীবনের লন্ডন জালে, আর তুমি আছো তোমার হানিমুনের সানাই নিয়ে। ঝাঁজিয়ে উঠলেন রবিন। দেবব্রত যথারীতি দমে গেল, তার মনের আক্ষেপ গিলে ফেলল। রবিন ভাই দীর্ঘশ্বাস ফেললেন, হতাশ স্বরে বললেন, ওই র্যাকেটে ফাদারটা দেখেছিস? আমার অবস্থা ওই র্যাকেটের ফাদারের মতো হয়ে গেছে। এক পাশ থেকে তানি চাপ মারছে, অন্য পাশ থেকে মা। আমি নেটে আটকে বসে আছি। কোনো হানিমুন ফানিমুন হবে না। হানিমুন শব্দটাই ব্যান। পকেটে বলে এক ঢোক শেষ করলেন বাদামের শরবত। দেবব্রত চুপসে গেল। তার বোধহয় এই জন্মে হানিমুন হবে না। আন্না খেলতে নামলো সবার পরে। সবচেয়ে আনাড়ি সে। ব্যাডমিন্টন ব্যাট ঠিকমতো ধরতে পারে না, ফলে সবসময় তাকে বঞ্চিত করা হয়। লাবণ্য, দীপ্তি, সামিয়া, তামিমা সবার এক বক্তব্য, আন্না আনাড়ি নিয়ে খেলা যায় না। কৃষ্ণা নিরুপায়। তাকে এই নিয়ে 27 বার পয়েন্ট সিস্টেমে বোঝানো হয়েছে, কিন্তু বান্দা এখনোই বোঝে না। সে যে টিমের থাকে সেই টিম হারে। প্রতিবার বলির বকরা হয় কৃষ্ণা। ননদিনীও তাই কিছু বলতেই পারে না। এইবারও তাই হয়েছে। কৃষ্ণা আজ নামেনি, ফলে একেবারে একা হয়ে গেল আন্না। মির্জাফরের দলকে অনুরোধ করলো, কিন্তু তাদের গাইগুইয়ের অন্ত নেই। আন্না ঠোঁট ঝুলালো। নিজের বউয়ের এমন মুচ্ছানো মুখখানা সইতে পারল না পাড়ার সলমান শাহ। অমনি র্যাকেট নিয়ে হাজির। ভরার স্বরে ঘোষণা করলো, আজ ছেলে মেয়ে একসাথে খেলবে 21 পয়েন্টের খেলা। আমি আর আমার বউ। এবার তোরা টিম কর। অর্জুনের ঘোষণা সবার দৃষ্টি সেদিকে গেল। রবিন ভাইয়ের দুঃখ বিলাপ গুলে খেয়ে ফেলল সবাই। টিম হলো অর্জুন, আন্না এবং প্রতীক, তামিমা। পাড়ার সব থেকে ভালো খেলোয়াড়েরা। তামিমা বলে উঠল, সাবধান কিন্তু অর্জুন দা, তোমার বউয়ের র্যাকেট আছে। 16 ম্যাচের একটাতেও জেতে না। সে তার হয়ে খেলে, সেও হারে। যদি জিতি তাহলে মানে? আর যদি আমরা জিতি তাহলে কি হবে? ম্যাচ হবে, হার জিতের ফয়সালা হবে না। যদি জিতি তাহলে আমাদের ঘুরতে নিয়ে যাবে তুমি, তাও তোমাদের খরচে। আচ্ছা, আর যদি আমরা জিতি তাহলে আমার বউকে নিয়ে তোদের খেলতে হবে। তাকে এক কোণায় দাঁড়িয়ে থেকে মুখ ঝোলানো দেওয়া যাবে না। অর্জুনের কথা হতবিম্বল মির্জাফরের দল। অর্জুন কখনো খুব একটা খেলে না, আসে আড্ডা মারে আর আন্নাকে দেখে। তার কাজ শুধু বউকে দেখা। নিরস্পলক নির্নয়নীয় নয়নে শুধু দেখবে আন্নাকে, এটাই তার কাজ। তামিমা তাচ্ছিল্য বলে বলো, বোঝো কিন্তু অর্জুন দা, হারলে বউয়ের সাথে হেরোটাক তুমিও নিবে। সবটাকে রাজি, আগে হারিয়ে দেখা তো। অর্জুনের কথায় তার হাত চেপে ধরল আন্না। বিমুষ স্বরে বলল, নিজেকে সত্যি সত্যি সলমান শাহ ভাবছে নাকি? এত ভাব নিচ্ছ কেন? আমার বউকে হেরো বলবে আর আমি চুপ করে শুনবো? তা তো হবে না। সাবলীল স্বরে কথাটা বলল অর্জুন। শীতের মাঝে এক উষ্ণ অনুভূতি দোলা দিল যেন আন্নাকে। স্পন্দন বেড়ে গেল নিমেষে। এই মানুষটা পারেও বটে। বিয়ে 3 মাস হলেও আন্নার মনে হচ্ছে প্রতিনিয়ত সে এই মানুষটার প্রেমে পড়েছে। তার চিন্তায় ছেদ পড়ল রবিন ভাইয়ের হাঁকে। খেলার রেফারি সে। শুধু হলো খেলা, আন্নার আত্মসম্মানের রক্ষার খেলা। সার্ভ করলো হিমুলের সলমান শাহ। প্রথম সার্ভে তামিমা মিস করলো, ফলে পয়েন্ট জুটল অর্জুন আন্নার ঘরে। অর্জুনদার সার্ভের গতিতে কিছু সময় বেকুব বেনে গেল তামিমা। যুব সমাজের সকলের মুখে হাক্কা বাক্কা হয়ে গেল। পড়ুয়া অর্জুন বই পড়া ছাড়া কিছুই করতে পারে না, ব্যাপারটা যেন হজম হলো না। কম দিন তো হিমুলেনে থাকা হয় না, কিন্তু অর্জুনদার এমন অদেখা রূপের দর্শন এই প্রথম হলো। অর্জুনের ঠোঁটে বাঁকা হাসি। লাবণ্য ফিসফিসিয়ে বলল, ইস, সেদিন প্রেমপত্র আমার নামটা লেখা থাকলে আজ এই পুরুষটা আমার হতো। সেগুড়ে বালি। অর্জুনদার কাছে নারী মনে অন্নপূর্ণা। সামিয়া হাসতে হাসতে উত্তর দিল। লাবণ্য আফসোসের সাথে বলল, ইস, এমন আমরা কবে আমাদের নারী মনে করা পুরুষ পাবো রে? প্রতীক তামিমকে ইশারা করে বলল, টার্গেট আন্নাকে কর। এদিকে আন্না মুখ হা করে চেয়ে আছে বরের দিকে। অর্জুন তর্জনী দিয়ে মুখ বন্ধ করে বলল, সার্ভেটা মুখ ঠেকিয়ে দিবি, আমি সামলে নিব। রবিন ভাই চিরচিরে গলায় বলল, প্রেম বাড়ি করো, খেলা শুরু করো। খেলা জমে গেছে। একবার অর্জুনদা পয়েন্ট করছে তো একবার প্রতীক, তামিমা দুধ ভাত অন্ন ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে শাটল কেকের উপর
চলছে তীব্র অত্যাচার। এক পর্যায়ে অর্জুন তার জ্যাকেটটা খুলে ফেলল। ঘামমাক্ত শরীর লেপ্টে আছে সাদা টি শার্টে। সুঠাম মাংসপেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। মির্জাফরের দল চোখের খিদায় মেটাচ্ছে, ফলে না চাইতেও জ্বলছে অন্না। পোগার ভাঁজ তার কপালে, কড়া দৃষ্টি তার মির্জাফর দলের দিকে। কি হার হাবাতে অন্যের বরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আর অর্জুনও বা কেমন, এতটা ভাব নিতে হবে তার? কেন শো আপ করতে হবে তার দেহ? এর মাঝে তার দিকে আসা শাটলককটি সামলানো গেল না, ফলে অপরপক্ষ ঘরে গেল আর একটা পয়েন্ট। 17-19। অর্জুন কড়া করে বলল, ধ্যান কোথায়? খেলতে এসেছো নাকি? তারা গুনতে। অর্জুনের ধমকে চুপসে গেল আন্না। তাই সব চিন্তা ফেলে খেলায় মনোনিবেশ করলো। সার্ভ এবার প্রতীকের। তার অপরপক্ষে আন্না। সে এমনভাবে সার্ভ করলো যেন আন্না তা সামলাতে না পারে। আর তাই হলো, আন্না মিস করলো। পয়েন্ট হলো 17-20। আন্না এবং অর্জুনের নৌকা ডুবতে দেখে তামিমা তাচ্ছিল্যে ভরা বলল, কি অর্জুন দা, পকেট খালি করার জন্য তৈরি হও। রবিন ভাই এবার কমেন্টারি শুরু করলো। টান টান উত্তেজনা। উভয় পক্ষে রেশারেশি। পয়েন্ট 17-20। হিমুলেনের সলমান শাহ আর প্রথম ম্যাচ। কি হবে অন্না রানীর শেষ ম্যাচ? ম্যাচ শুরু হলো। তামিমা সার্ভ করলো আন্নার দিকে। এবার পৃথিবীর অষ্টম আশ্চর্য হলো। অদ্ভুতভাবে ঠেকিয়ে দিল আন্না। শুধু তাই নয়, প্রতীকও ঠেকাতে পারল না। পয়েন্ট জুটল অর্জুনের। আন্নার ঘরে সবার মুখ হা। আন্না নিজেও হাতের দিকে তাকালো। এই দৈবাত্য ঘটনা কি সেই ঘটালো? সাথে সাথে আন্নার নামে চিয়ার শুরু হলো। খেলার মোড় ঘুরে গেল। অর্জুনদার খেলার সামনে টিকতে পারল না তামিমা আর প্রতীক। শেষ দানটা ছিল অর্জুনের। সার্ভ কঠিনভাবে করলো, প্রতীক ঠেকিয়ে দিল। শাটলককের উঠল তীব্র গতিতে। টাই স্কোর। যার কক পড়বে সে হেরে যাবে। সম্মানের খেলা। এক পর্যায়ে শটলককটা আসলো আন্নার দিকে। অর্জুন দৌড়ে আসতে গেলেও কিন্তু পারল না সময়ের সাথে। তার আগে চোখ বুজে ককে আঘাত করলো আন্না। কক যে পড়লো ঠিক তামিমার কাছে। তামিমা ঠেকিয়েও ফেলেছিল প্রায়, কিন্তু কক নেটেই আটকে গেল। আর সেই সাথে 21-20-তে জিতে গেল অর্জুন আন্না। সবার উল্লাসের অন্ত নেই। অর্জুন প্রথম ম্যাচেই সে জিতে গেল। শুধু জিতল না, আন্নার আত্মসম্মান বাঁচিয়ে দিল। রবিন ভাইয়ের উল্লাসিত কণ্ঠে নিস্তব্ধ রজনী ছিল। অবশেষে আমাদের নায়ক বাঁচিয়ে দিল নায়িকার সম্মান। এই সাথে এখান থেকে সবাইকে বিনা অজুহাতে আন্না রানীকে নিয়ে খেলতে হবে। সেই সাথে তার খিল্লি ওড়াতে পারবে না। আর এবং এই জিতের উসিলায় এই 3rd% স্পন্সর আমাদের অর্জুন ভাইয়া। রবিন ভাইয়ের বক্তব্যে উল্লাসের রোল পড়ল। অর্জুন হতভম্ব। কোথায় ভেবেছিল পকেটের টাকা বেঁচে খেতে, কিন্তু কিসের কি? জিতেও হেরে গেল সে। পকেটের টাকা সেই খসলাইল, কিন্তু এসবের মাঝে আন্নাকে দেখালো প্রফুল্ল। তার চোখে মুখে উল্লাস যেন ঠিকানা নেই। যাক, পকেটে টাকা খসলো, শিউলির উজ্জ্বল হাসিখানা পাওয়া গেল। সেই হাসি যে অমূল্য, টাকা দিয়ে এই হাসি বিচার করা যায় না। ল্যাম্পপোস্ট জ্বলছে। কৃষ্ণার সম্পূর্ণ মনোযোগ বইয়ের পাতায়। কাল পরীক্ষা, কোনো ছাড় নেই পড়াশোনায়। তাই আজ ব্যাডমিন্টন খেলতে যায়নি। চোখের নিচে গাঢ় কালো পারদ। চুলগুলো অবিন্যস্ত। দুদিন ধরে চিরুনি দেওয়া হয়নি। তেল চেটে হয়ে আছে। প্রতিবার সে প্রথম হয়। শ্বশুরমশাই বেশ গর্ব করেন। সবাইকে বলে বেড়ান, আমার বৌমার রেজাল্ট জানো, এবারও ফার্স্ট। সেই গর্ব অটুট রাখতে এত খাটুনি। এই 2 বছর নিজের জায়গাটা বেশ পাকাপাকিভাবেই করেছে সে। এমনকি শাশুড়িমার সাথে সমীকরণটাও মিলিয়ে ফেলেছে সে। কিন্তু এসবের মাঝে খরা চলে দেবব্রতের প্রেমের জীবনে। সারাদিন কাজ সেরে বাসায় এসে প্রশান্তের খুঁজে। কই একটু বইটিকে পাশে রেখে প্রেমের 2 লাইন বকবে, কিন্তু সব বৃথা। কারণ তার বউয়ের সময় কই। সে হয় রান্না করে, নয় নাস্তা বানায়, নয় পড়াশোনা করে। এমনকি ঘুমাতে যাবার সময় কৃষ্ণাকে পাওয়া যায় পড়ার টেবিলে। এতে অবশ্য দেবব্রতের কোনো অভিযোগ নেই। কিন্তু মেজাজটা খারাপ হয় যখন চামে চুমে বউটাকে আলিঙ্গন নিয়ে প্রেমের দুটো বুলি বলে। অমনি কোথা থেকে হয় কাকিমা, নয় মা, নয় আন্নাটা এসে টপকাবে। এসে ছু করে নিয়ে যাবে কৃষ্ণাকে। ফলে হৃদয়ের অপ্রেমের খাখা করতে থাকে। কিন্তু বোঝার কেউ নেই। বউটাও বোঝে না। তাই প্রেমিকের কাছে তাকে পেতে ইচ্ছে করে। ঘুম থেকে উঠলে বউকে পায় না। ঘুমাতে যাবার সময় বউকে পায় না। তাই তো হানিমুনে প্ল্যান করেছিল সে। তাও রবিন ভাইয়ের এর আন্দোলনে ভেস্তে গেল। যতদিন টানিয়ে পা আর ওর কোনো হিললে হচ্ছে না, কিছুই হবে না। হতাশার বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। অলস পায়ে ঘরে প্রবেশ করলো দেবব্রত। কৃষ্ণা তখন পা ঝুলিয়ে ব্যস্ত, মাথা ঝুলিয়ে ঝুলিয়ে পড়ছে। আজ অর্জুন আর আন্নাকে একত্রে খেলতে দেখেছিল দেবব্রতের। ইচ্ছে করছিল তার বউয়ের সাথে টিম বানিয়ে খেলতে, কিন্তু তার মায়াবতীতে বউয়ে মুখ গুচ্ছে। দেবব্রত একটু ঝুঁকলো কৃষ্ণার দিকে। চুলে আলতো করে চুমু এঁকে বলল, আজকে আমার বউয়ের পরেই রাত কাটাবে? আর আমার বুকের স্থান পাশে কোলবালিশ। দেবব্রতর প্রেমেটাকে একেবারে কঠিনভাবে দমিয়ে দিল কৃষ্ণা। কড়াসর বলল, মাস্টারমশাই জ্বালিও না, আমি পড়ছি, আমার সময় নেই। আমার জন্য কি তোর কখনো সময় আছে? কণ্ঠে বিস্তর অভিমান। কৃষ্ণা মুখ তুলল। দেবব্রত স্বর গম্ভীর, চোখের ভাষাটা বিচিত্র। কৃষ্ণা হতবাক হয়ে বলল, এভাবে বলছো কেন? কারণ আমি সবসময়
তোর কাছে ফোর্থ সাবজেক্ট, পাস ঠেকাতে পড়া কেবলই। দেবব্রতের কণ্ঠে তীব্র অভিমানের ছাপ, চোখ জোড়া কঠিন। কৃষ্ণ হতভম্ব নয়নে চাইল স্বামীর দিকে। কপালে তার প্রগাঢ় হলো। হতভম্ব স্বরে বলল, এমন করছো কেন তুমি? কেমন করছি? ছেলে মানুষই, আমি ছেলে মানুষই করছি? দেবব্রতের কণ্ঠে গাম্ভীর্য এলো, খানিকটা রাগও প্রকাশ পেল তার মধ্যে। কৃষ্ণা তার কলম নামানো, নিটেল গোল গোল চোখ, স্বচ্ছ চোখজোড়া কঠিন মুখশ্রীতে আবদ্ধ হলো। দেবব্রত স্থির দৃষ্টে চেয়ে আছে, তার চাহনি আজও ব্যতিক্রম। শানিত সেই দৃষ্টি কৃষ্ণার বিস্ময়ে বাড়ালো। তার মাস্টারমশাই এমন নয়। বইখানা বন্ধ করলো। ছেলে মানুষ ছাড়া আর কি বলবে? তুমি কি জানো না আমার পরীক্ষা চলছে? তাহলে এমন আচরণ কেন করছো? দেবব্রত দীর্ঘশ্বাস ফেলল। একরাশ অব্যক্ত আক্ষেপ ছিল যেন সেই দীর্ঘশ্বাসে। শীতল সমীরের ন্যায় ক্ষান্ত স্বরে বলল, ছেলে মানুষও বটে। তোকে দুরন্ত কাছে পাওয়া যদি ছেলে মানুষ হয়, তবে আমি এখন ছেলে মানুষ। বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না, হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। কৃষ্ণাকে দ্বিতীয়বার প্রশ্ন করার সুযোগ অবধি দিল না সে। বিস্ময় নয়নে তাকিয়ে রইল কৃষ্ণা। তার চেনা মানুষটা অচেনা আচার তাকে চিন্তিত করলো। বুকটা অজানা আশঙ্কায় মেঘে ছেয়ে গেল। সবাইকে ভালো রাখা এবং নিজের ভালো থাকার পরিকল্পনাকে হেরে গেল সে। ধপ করে বসে পড়ল কৃষ্ণা। মস্তিষ্কে আশার লাগছে, অজান্তে চোখ জ্বলছে। ভালোবাসার রিক্ত ঝুড়িটাকে ভরার প্রচেষ্টার কি ত্রুটি থেকে গেল? কুয়াশায় ভেজা সকাল, সূর্য লুকিয়েছে হিমু কুয়াশার চাদরে। অলসতায় আনমরা ভেঙে ধরণীর তাপ দিবে না বলে মন স্থির করেছে সে। আজ শীতের প্রকোপ সইতে হবে ধরণীবাসীকে। তাই অলসতার নাম রাখছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহের মাঝে সকাল সকাল তৈরি হয়ে বেরিয়েছে রবিন ভাই। শার্ট প্যান্ট সোয়েটার পরে একেবারে ফিটবাবু। ইনচার্জ একরত্তি নিঃশ্বাস নেবার সুযোগ রাখেনি। এদিকে বিয়ের ঘণ্টা নিয়ে পাট ছুটছেন গলায় পরাবেন বলে। কিন্তু রবিন ভাইও কম ট্যানটানেন না। তিনি হৃষ্টচিত্তে জানিয়ে দিয়েছেন, মেয়ে তার পছন্দ না হলে সে বিয়ে করবে না। এই প্রস্তাব শুনে তাকে কাপুরুষ উপাধি দেওয়াই যেতে পারে, কিন্তু তার হাত পা বাঁধা। মায়ের এই অস্ত্রসিক্ত ব্ল্যাকমেলের কাছে সে হেরো সৈনিক। বাবা মা মারা যাওয়ার পর থেকে কেন যেন জিদ ধরতে পারে না, মায়ের সাথে কথা কাটাকাটি করতে পারে না। কারণ তার পৃথিবী জুড়ে এখন মানুষের সংখ্যা কমে গেছে। তানিটাও যদি বুঝতেই চাইছে না। একই পাড়ায় থেকে, অথচ বিয়ে হবার পর না দেখা করেছে তা কথা বলছে। কথা বলেই এক কথা, আর 25 দিন, আর 20 দিন। একটু হাসে না, একটু কোমল কথাও বলে না। প্রেমিকা হিসেবে অন্তত এতটা কঠোর ছিল জানা ছিল না। কী ভেবে আংটি নিয়ে সারপ্রাইজ দেবার ভূত উঠেছিল কে জানে। ভেবেছিল সবটা নিজের মতো সবটা গুছিয়ে নেবে, কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছে না। এদিকে মা প্রতিনিয়ত এক এক সুন্দরী মেয়ের ছবি আমদানি করছে। অন্যদিকে সদ্য 1 সপ্তাহের বউ তাকে চোখ রাঙানির উপরে রেখেছে। নিজেকে স্যান্ডউইচের ভেতর শশার পর লাগছে, যার কাছে চিমটে হয়ে দুটা পাউরুটির মাঝে চিড়ে চ্যাপটে থাকে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রবিন ভাইয়ের। ইজি বাইকের জন্য হাত ইশারা করতে মিহিসরে পেছন থেকে শোনা গেল, মামা যাবেন? কুয়াশা ঘরা সকালে একরত্তি সূর্যের কিরণের মতো উষ্ণস্বর। রবিন ভাই আবেগে চোখে পেছনে চাইলেন। একটা মোটা কালো জ্যাকেট পরে বের হয়েছে তানি। কাঁধে কালো একটা ল্যাপটপ ব্যাগ। নাকটুকু লাল হয়ে আছে ঠান্ডায়। মাথায় এলোমেলো অবিন্যস্ত চুল টুপিতে আটকানো। চোখাচোখি হলো কাজলালতার সাথে। কয়েক মুহূর্তের জন্য ইজি বাইক থামালো। তার গুরুত্ব খুব কম। তানি ছুটে এলো, শ্লেমাজনিত স্বরে বলল, যাবেন বিএনসি মোড়ে? ইজি বাইকওয়ালা খুব বেখেয়ালি গুরুত্বহীন স্বরে উত্তর দিল, রিজার্ভ। রিজার্ভ না একা যাবো না, চলেন মামা, রিজার্ভ যাব। এর মাঝে উত্তর দিলেন রবিন ভাই। ইজাই বাগেওয়ালা 100 টাকা চাইলে তানি কিছুটা বিরক্ত হলো। খ্যাচ খ্যাচ করে বলল, 100 টাকা কেন? 60 টাকা তো। শীত বাড়ছে, দামও বাড়ছে। ইজি বাইকওয়ালা বিরক্তি মাখা উত্তর। এর মাঝে রবিন ভাই বলেন, 80 টাকায় চলো, এমনি বসেই থাকবা। ইজি বাইকওয়ালা রাজি হলেও তানি হলেও না। বিরক্ত নিয়ে বলো, তুমি হুহুদায় এত দাম বাড়াচ্ছ কেন? আমার দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু ওঠো তাহলে। রবিন শীতল স্বরে চোখে তর্ক করলো না। তানি চোখ রাঙিয়ে উঠল ইজি বাইকে। রবিনও উঠল পাশে। ইজি বাইক চলছে, পাশাপাশি বসা দুজনে, কিন্তু কোনো কথা নেই কারো মুখে। নীরবতা শেষ অবধি ভাঙল তানি। শুনেছি তোমার জন্য নাকি মেয়েদের লাইন লাগানো হয়েছে একজন বিশ্বসুন্দরী। তাহলে বিয়েটা কবে? মস্করা করছিস? কিঞ্চিত রাগান্বিত শোনালো রবিনের স্বর। তানি তাচ্ছিল্য বলল, তুই বিয়ে করতে পারবি আর আমি মস্করা করতে পারবো না? আমি বিয়ে করছি, কে বলছে তোকে? বিয়ে তো না করিসনি, একের পর এক মেয়ে দেখছিস, পছন্দ করছিস, বাতিল করছিস। তাহলে এটাকে কি বলা যায়? এগুলো কে বলছে তোকে? আমার তো চোখ কান আছে। হিমুলেনের যুব সমাজের নেতার বিয়ে যোগাযন্ত্র হবে আর হিমুলেন থেকে জানতে পারবো না? তা তো হবে না। শুনেছি এবার মেয়েটা মোটামুটি সুন্দর, তা বিয়ে করে নে। কারণ আম্মার সামনে তো কথা বলার সাহস নেই তোর।
সব কিছুতে ফাট্টুগিরি, ভিতুর ডিম কোথাকার, বিয়ে করতে পারে অথচ বাড়িতে বলতে পারে না। রবিন অনেক কষ্টে রাগ সংবরণ করলো। একে মায়ের, এই মেয়ের আমদানিতে বিরক্ত, তার উপর তানির বিদ্রোহ, ফলে নিয়ন্ত্রণ হারলো। গজগজ করে বলে উঠল, বেশ, তাহলে তাই করব, খুশি? এই মামা এখানে রাখো বলে ইজি বাইক থেকে নেমে গেল রবিন। চালকের 100 টাকা ধরিয়ে হাঁটা দিল। তানি পেছন থেকে ডাকলো বহুবার, কিন্তু ফিরে তাকালো না রবিন ভাই। তানির চোখ টলমল, বুক চিরে বের হলো দীর্ঘশ্বাস। ক্লাস আবার শুরু হয়েছে নিখিলের। কলেজে অনিশ্চয় সত্ত্বেও এলো সে। জানে না কি ক্লাস, শুধু উপস্থিতির মার্কটা পাওয়ার জন্য আসা। চাকরি থেকে আজ ছুটি নিয়েছে, কিন্তু আজকের মতো তো সবসময় ছুটি পাওয়া যায় না। নিখিল একটা জুনিয়রের সাথে কথা বলছিল। তাকে 1000 টাকা দিলে উপস্থিতির ব্যাপারটা সামলে নিত। 1000 টাকা একটু বেশি। নিখিল তাকে 800-তে রাজি করেছিল, কিন্তু সমস্যা হচ্ছে আজ সে আসতে পারেনি। তাই বাধ্য হয়ে আজ নিখিলকে আসতে হচ্ছে। ফর্ম ফিল আপও করতে হবে, তাই একেবারে আসা। ক্লাসের সামনে পুরনো ঝুলে যাওয়া বন্ধুদের সাথে দেখা হলো, ফলে একত্রে ক্লাস আসলো। বসলো যে একেবারে শেষ বেঞ্চে। বন্ধুদের একজন বসতে বলতে বললো, এবার ক্লাসগুলি মিস করা যাবে না। শুনেছি নতুন ম্যাম, মনে হয় ছাড় দেবে না। কথাটা শুনে নিখিলের মুখের হাসি মিলিয়ে গেল। সৌদামিনীর কথাটা মানসপটে ভেসে আসলো। ঠিক তখনই প্রবেশ করলো ম্যাডাম। ক্লাসের সবাই দাঁড়ালো, শুধু নিখিল বাদে। তার দৃষ্টি সামনের নরমণির দিকে। নীল শাড়ি পরিহিত খোপা করা রমণী, চোখে হালকা কাজল, শ্যাম মুখে যে স্নিগ্ধতা, হৃদয় কাঁপছে ঈষৎ। সেই সাথে হাহাকার করলো চাপা ভালোবাসাটা। নতুন ম্যাডাম যে কেউ না, তার প্রেয়সী। নামের পাতাটা সামনে রেখে একের পর এক নাম ডাকালো। নিখিল তখনও সৌদামিনীর দিকে বেহায়া অনিন্দ্র চোখে চেয়ে আছে। 56 রোল নাম্বার 3 বার ডাকলো দামিনী। শেষমেশ কড়া কণ্ঠে শুধালো, রোল 56। নিখিল মল্লিক। ধ্যান ভাঙল নিখিলে, উঠে দাঁড়িয়ে বলল, প্রেজেন্ট ম্যাম। সৌদামিনী বিস্ফোরিত নয়নে চাইল, কে জানতো প্রেমিক তার নতুন ক্লাসে পুরাতন ছাত্র হবে। যদি বারে বারে একই সুরে প্রেম কাঁদায়, তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেম বা কোথায়? যদি নিখিলের কণ্ঠে মলিনতা, সুরে বেদনা। অন্যদিকে রবিন ভাইয়ের চিত্তে বিষাদ মেঘের আনাগোনা। দেবব্রতর পোড়া ঠোঁটে অর্ধ খাওয়া সিগারেটের বিষণ্ণ ধোয়া, কুণ্ডলিতে হচ্ছে শৈত্যপ্রবাহের সমীরে। শুধু প্রেমজয়ী অর্জুন মৌন। কারণ কথা বললে মার একটা মাটিতেও পড়বে না। অর্জুন এই প্রথম পরিবেশে থমথম ভালো লাগছে না। পালাতে পারলে যেন বাঁচে, কিন্তু পালানোর উপায় নেই। ঠিক তখনই আগমন ঘটল মির্জাপুরের দলের সাথে আন্নার। গিটারের সুর থামলো যখন আন্না শুধালেন, বারবিকিউ এর বাজার কবে করবে? কাল যে 31। আর বারবিকিউ? জীবন এখন পোড়া মুরগির মতো জ্বলছে। একবার এদিকে তাপ তো একবার ওদিকে। আর আছি তো এই কটা মুখ। বুড়োরা তো পিকনিকে আসবে না বলছে, তাই কাল সকালে বাজার করলেই হবে। স্লান সৎ দেবব্রতের। যুব সমাজ আজ বিষাদের ঘনঘটা। রবিন ভাইয়ের ঘন ঘন নিঃশ্বাস আর নিখিলের বেদনা ভরা গিটারের সুর। এর মাঝে আন্না বোমা ফাটালো, তোমরা মাথা বুড়োরা করবে না কে বলছে? রবিন ভাইয়ের আম্মা বলেছেন সেও শুধু থাকবেন না, রান্না করবেন। আর লোক বেড়েছে, কারণ তানিয়াপু আর সৌদামিনীদিও বারবিকিউতে আসবে। যুব সমাজের কেচ্ছা, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।